Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। বিগত কয়েকদিন আমি ক্লাস করাতে পারিনি। আচ্ছা, আজকে এটি 1 নম্বর সেট। দেখো, আমাদের যে লক্ষ্য সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। বিগত বছরের প্রশ্নও থাকবে, কমনযোগ্য প্রশ্ন উত্তর এবং সর্বাধিক কমনযোগ্য প্রশ্ন। ওকে, প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকের এই সেটটি 1 নম্বর সেট করবো আমরা। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখো, নিম্নের মধ্যে কে 322 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তার দূরদর্শী উপদেষ্টা ও গুরু চাণক্য, যার আর এক নাম কৌটিল্য, এর সহায়তায় নন্দ বংশের শেষ রাজা ধনন্দকে পরাজিত করে এবং এই সাম্রাজ্য স্থাপন করেছিলেন। রাজধানী তখন ছিল পাটলিপুত্র এবং বর্তমানে যেটা পাটনা বিহারের। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট হিসেবে পরিচিত এবং তিনি গ্রিক সেনাপতি সেলুকাসের নিকটে পরাজিত হন। নেক্সট, শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলগোলায় দেহত্যাগ করেছিলেন। নেক্সট দেখো, বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন। তাকে গ্রিকরা অমৃতঘাত বা শত্রু বিনাশকারী বলতেন। তার রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য দক্ষিণ ভারতের দিকে আরও বিস্তার হয়। সম্রাট অশোক মৌর্য বংশের তথা ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা অশোক। 261 খ্রিস্টাব্দে তিনি ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ জয় করেন এবং এই যুদ্ধের রক্তক্ষয় দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং শস্ত্র বিজয় বদলে তিনি ধর্মবিজয় নীতি গ্রহণ করেছিলেন। তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হয়। বৃহদত্ত মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদত্ত এবং 185 খ্রিস্টপূর্বাব্দে তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে এবং মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, 1930 সালে ডান্ডি লবণের পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। অপশান সি সঠিক হয়ে যাবে। নেক্সট, মহাত্মা গান্ধী 12 মার্চ 1930 সালে থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত এই অভিযান চালিয়েছিলেন, ডান্ডি অভিযান। উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ সরকার অন্যায় লবণ আইন ভঙ্গ করা, যা সাধারণ মানুষ লবণ তৈরির অধিকার ফিরিয়ে আনে। যাত্রা শুরু হয় সবরমতী আশ্রম আহমেদাবাদ থেকে গুজরাটের সমুদ্র উপকূলীয় গ্রাম ডান্ডি, প্রায় 241 মাইল থেকে 385 কিলোমিটার। শুরুতে গান্ধীজির সাথে তার 78 জন বিশ্বস্ত অনুগামী ছিলেন। প্রভাব, এই ঘটনার মধ্যেই ভারত জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। মার্কিন পত্রিকা টাইমস এই পদযাত্রায় ব্যাপক কভারেজ দিয়েছিল। নেক্সট, রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। 1950 থেকে 1962 সালে তিনি এই পদ গ্রহণ করেছিলেন। তিনি 1946 সালে ভারতের গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির স্থায়ী সভাপতি ছিলেন এবং তার লেখা একটি বিখ্যাত বই হলো ইন্ডিয়া ডিভাইডেড। সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব বলা হয়। এছাড়াও তিনি ছোট ছোট দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করেছিল, তাই তাকে ভারতের বিস্মার্ক বলা হয়ে থাকে। বরদৌলি সত্যাগ্রহ 1928 সালে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তাই মহিলারা তাকে সর্দার উপাধি দেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 1947 সাল থেকে 1964 পর্যন্ত তিনি এই পদে অলঙ্কৃত করেছিলেন। শিশুদের কাছে থেকে তিনি চাচা নেহরু নামে পরিচিত এবং তার জন্মদিন 14 নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তার লেখা একটি বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, এই দুটো বই উনি লিখে গেছেন। 1946 সালে গণপরিষদে তিনিই প্রথম অবজেক্টিভ রিভলিউশন পেশ করেছিলেন। পরে ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রাইমবেল হিসেবে গৃহীত হয়েছিলেন। নেক্সট, নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত? অপশান বি,
মহেঞ্জোদারো সঠিক উত্তর হয়ে যাবে। দেখো মহেঞ্জোদারো আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি একটি সময়কাল। হরপ্পা সভ্যতা বলা হয় এই সভ্যতা, কারণ হরপ্পা প্রথম শহর এদের আবিষ্কৃত তাই। 1921 সালে দয়ারাম সাহানি এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছেন। ওকে, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো ঠিক 1922 সালে। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃৎস্তূপ। বর্তমান পাকিস্তানে সিন্ধু প্রদেশের লড়াকানা জেলায় এটি অবস্থিত এবং এখানে বিশাল স্নানাগার, বিশাল শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা পাকিস্তান পাঞ্জাব প্রদেশে রাভি নদীর তীরে অবস্থিত। এদের লিপি ছিল চিত্রলিপি, আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এরা তামা ব্রোঞ্জের ব্যবহার জানতো কিন্তু লোহার ব্যবহার জানতো না। ওকে, এরা মূলত পশুপতি শিব এবং মাতৃ দেবীর পূজা করতেন। দেখো আমরা হরপ্পা বা সিন্ধু সভ্যতার উত্তর দক্ষিণ দিকের যে স্থানগুলি চেঞ্জ হবে, উত্তরে মান্দা, দক্ষিণে দৈমাবাদ, পূর্বে আলমগীরপুর এবং পশ্চিমে সুতাকেন্দার। ম্যাপটা ঠিক এরকম টাইপের। ওকে, বর্তমানে দেখো মান্দা জম্মু কাশ্মীর ভারতে অবস্থিত, দক্ষিণে মহারাষ্ট্র বা ভারতের দামাইদামাবাদ বর্তমান অবস্থান। ওকে, দেখো আলমগীরপুর বর্তমান উত্তরপ্রদেশ বা ভারতে। ওকে, এবং সুতাকেন্দার বালুচিস্তান পাকিস্তানে বর্তমানে অবস্থিত। নেক্সট, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সানাইবাদক ছিলেন? 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতার মুহূর্তে দিল্লির লালকেল্লায় সানাই বাজিয়েছিলেন বিসমিল্লাহ খান। অপশন বি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খানের জন্ম 1916 সালে বিহারের ডুমরাওতে। জন্মসূত্রে নাম ছিল রুকুবউদ্দিন খান। 1947 সালে 15 আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম ভোরে দিল্লির লালকেল্লায় তিনি এই সানাই বাজিয়েছিলেন। জওহরলাল নেহরুর বিখ্যাত ট্রাস্ট উইথ ডেস্টিনি এই ভাষণের আগে তার সানাইবাদন হয়েছিল। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন 2001 সালে পেয়েছেন। নেক্সট, তিনি পদ্মশ্রী পেয়েছেন 1961, পদ্মভূষণ 1968 এবং পদ্মবিভূষণ 1980-তে, অর্থাৎ 4টি সর্বোচ্চ বেসামরিক সম্মানই পেয়েছেন তিনি। তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন বারাণসীতে। তিনি গঙ্গা নদীর তীরে বসে রেয়াজ করতে পছন্দ করতেন। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তার সফরের সময় নিজের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যিনি ভারতে এসেছিলেন তিনি হলেন মেগাস্থিনিস। তিনি একজন গ্রিক পর্যটক এবং ভূগোলবিদ। গ্রিক রাজা সেলুকাসের নিকট তাকে তার দূত হিসেবে ভারতে পাঠিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি এসেছিলেন। তিনি ইন্ডিকা বিখ্যাত গ্রন্থটি রচনা করেছেন। তৎকালীন ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বা জাতিতে বিভক্ত করেছিলেন এবং দাসপ্রথা ছিল না বলেছিলেন ভারতে মেগাস্থিনিস। তিনি উল্লেখ করেন যে মৌর্য সেনাবাহিনী 6টি কমিটি দ্বারা পরিচালিত হতো: পদাতিক, অশ্বারোহী, রথ, হস্তি বাহিনী, নৌবাহিনী এবং লজিস্টিক। নেক্সট, গ্রিক দূত যিনি মৌর্য রাজধানী পাটলিপুত্র পরিদর্শন করেন এবং যার বিবরণ মৌর্য আমলের একটি মূল সূত্র। সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। নেক্সট, 1942 সালে কারেঙ্গে এবং মারেঙ্গে এটি রাগ দিয়েছিলেন কোন আন্দোলনের সঙ্গে? ভারত ছাড় আন্দোলন। 1942 সালে দেখো 1942 সালে 8ই আগস্ট এই আন্দোলন অধিবেশন বোম্বাইয়ে হয়েছিল, প্রথম অধিবেশন। ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এর বিখ্যাত স্লোগান ডু অর ডাই বা কারেঙ্গে ইয়া মারেঙ্গে। অন্য নাম আগস্ট আন্দোলন বা আগস্ট ক্রান্তি নামেও পরিচিত। তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো ছিলেন এই সময় ভাইসরয়। অপারেশন জিরো আওয়ার গান্ধীজির অন্যান্য নেতাদের গ্রেপ্তার করার জন্য ব্রিটিশদের চালানো একটি অভিযান। ঔরঙ্গজেব আলী এই আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন, যা গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত। উষা মেহতা এবং নেক্সট দেখো, মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের শহীদ নেত্রী যিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। কিছু আন্দোলনের বিষয় দেখো, আইন অমান্য আন্দোলন 1930 সালে। ডান্ডি পদযাত্রা সংঘ হয়েছিল, উদ্দেশ্য ছিল
সরকার আইন এবং কর অমান্য করা। 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি সাময়িক স্থগিত হয়ে যায়। স্বদেশী আন্দোলন 1905 সালে হয়েছিল। এটি কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। মূল মন্ত্র কী ছিল? ব্রিটিশ পণ্য বর্জন বা বয়কট করা এবং দেশি পণ্য বা স্বদেশী পণ্য গ্রহণ। গুরুত্বপূর্ণ নেতা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। অসহযোগ আন্দোলন 1920 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ড, রড আইন প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করে। তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড এবং 1922 সালে চৌরচিরা হত্যাকাণ্ডের কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করেছিলেন। জৈনধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? শেষ মানে 24তম। 24তম হলো মহাবীর, 23তম হলো পার্শ্বনাথ এবং ফার্স্ট হলো ঋষভ। ঠিক আছে, ঋষভনাথ। ওকে, বাংলা লিখে দিই। ফার্স্ট ঋষভ নেক্সট মহাবীর। প্রবর্তক জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে একজন বা শেষ তীর্থঙ্কর। প্রথম ছিলেন ঋষভদেব। ওকে, 23তম হলো পার্শ্বনাথ। 24তম তথা শেষ তীর্থঙ্কর হলো মহাবীর। মহাবীরের জন্ম 540 খ্রিস্টাব্দে বৈশালীর কুন্দ গ্রামে, বিহারের। পিতা ও মাতার পরিচয় দেখো। পিতা সিদ্ধার্থ এবং মাতা ত্রিশলা। সিদ্ধিলাভ 42 বছর বয়সে ঋজুবালিকা নদীর তীরে একটি শালগাছের নিচে তিনি এই জ্ঞান লাভ করেন। ভাষা, তিনি মানুষের বোধগম্য প্রকৃতি ভাষার ধর্ম প্রচার করতেন। পঞ্চম মহাব্রত, 4টি শিক্ষা তিনি পার্শ্বনাথের, যেটি মহাবীরের পঞ্চশিক্ষা ব্রহ্মচার্য যুক্ত করেন। প্রথমে 4টি ছিলেন পার্শ্বনাথে, যেটি হলো অহিংসা, সত্য, ঐশ্বর্য এবং অপরিহার্য, এবং শেষ এবং লাস্ট 5তম শিক্ষা ব্যবস্থাটা ব্রহ্মচার্য যুক্ত করেন। ত্রিরত্ন, সদ্বিশ্বাস, সদ্জ্ঞান এবং সদাচরণ বিভাগ। পরবর্তীকালে জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হয়। শ্বেতাম্বর, যারা স্থূলভদ্রের অনুগামী, সাদা কাপড় পরত, এবং দিগম্বর, ভদ্রবাহের অনুগামী, যারা কোনো পোশাক পরতেন না। 72 বছর বয়সে বিহারে পাওয়াপুরীতে মৃত্যু হয়েছিলেন মহাবীরের। 1906 সালে কোন ঘটনার ফলে মুসলিম লীগ গঠিত হয়? সিমলা ডেপুটেশনের ফলে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 সালে এটি হয়েছিল এবং এটি ব্রিটিশ সরকার এই আইন মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। তৎকালীন ভাইসরয় ছিলেন কে? লর্ড চেমসফোর্ড। বঙ্গভঙ্গ 1905 সালে মূল কারিগর লর্ড কার্জন। ফলাফল, এই ঘটনার প্রতিবাদে স্বদেশী এবং বয়কট আন্দোলনের মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট তৈরি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে পার্লামেন্ট অ্যাক্ট নামে পরিচিত এবং মূল বিষয়, এই আইনে মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থা শুরু হয় এবং ভাইসরয় লর্ড মিন্টো, যাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়ে থাকে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কোন ব্রিটিশ কর্মকর্তা দায়ী ছিলেন? লর্ড কার্জন। 1905 সালে 19 জুলাই ঘোষণা এবং 16 অক্টোবর এটি কার্যকরী হয়। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ছিলেন। ব্রিটিশদের যুক্তি, প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হচ্ছে। আসল উদ্দেশ্য, বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে এবং হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করে। স্বদেশী বৈকট আন্দোলন শুরু। বঙ্গভঙ্গের দিনকে 16 অক্টোবর শোক দিবস হিসেবে পালন করে। রবীন্দ্রনাথ আহ্বানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের প্রতীক হিসেবে রাখি বন্ধন চালু হয়। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গান রচনা করেন। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয়। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যায়। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ এবং 1904 সালে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাস করেন। লর্ড লিটন ভার্নাকুলার অ্যাক্ট চালু করেছিলেন এবং আর্মস অ্যাক্ট এবং দিল্লি দরবার করেছিলেন। লর্ড রিপন এই ভার্নাকুলার অ্যাক্ট রদ করেছিলেন। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় লর্ড রিপনকে। ভারতীয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। প্রথম আদমশুমারি 1821 সালে তার আমলে আনুষ্ঠানিকভাবে এবং নিয়মিত জনগণনা হয়েছিল।
ইলবার্ট বিল 1883-তে, লর্ড মিন্টো 1909 সালে, এবং একে নির্বাচনের জনক বলা হয় লর্ড মিন্টোকে, পৃথক নির্বাচনের জনক। স্বামী দয়ানন্দ সরস্বতী কোন আন্দোলনে বেদ ফিরে যাওয়া কথা বলেছিলেন? আর্য সমাজ। আর্য সমাজে তিনি বলেছিলেন বেদে ফিরে যাও। আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী 1875 সালে মুম্বাই প্রতিষ্ঠিত হয়েছিলেন। স্লোগান গো ব্যাক টু বেদাস, বা বেদে ফিরে যাও। শুদ্ধি আন্দোলন তাদের পুনরায় ফিরিয়ে আনার জন্য শুদ্ধি আন্দোলন শুরু হয়েছিলেন। হিন্দু ধর্ম ছেড়ে ধর্মে চলে গিয়েছিলেন বলে। বই তার লেখা একটি বিখ্যাত বই হল সত্যাত্মপ্রকাশ। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গে 1867 খ্রিস্টাব্দে মুম্বাইতে। অন্যতম নেতা মহাদেব গোবিন্দ রানাডে, এবং লক্ষ্য একেশ্বরবাদ প্রচার, নারী শিক্ষা এবং সমাজ সংস্কার। আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান। মুসলিম সমাজের মধ্যে ইংরেজ শিক্ষা, আধুনিক বিজ্ঞান প্রসার ঘটানো। মুসলিম 1875 সালে মোহাম্মদ অ্যাংলো ইন্ডিয়ান কলেজ প্রতিষ্ঠা করেছেন, এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় 1828। মূল কাজ সতীদাহ প্রথা বিলোপ, বিরোধী প্রচার এবং নারী অধিকার রক্ষা। উপাধি রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বা ভারতের প্রতীক বলা হয়। খিলাফত আন্দোলন নিজের কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিলেন? মুসলিম আন্দোলন। 1919 সালে থেকে 1924 সালে খলিফা তাদের অবসান ঘটলে শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তুর্কি সুলতান বা খলিফার মর্যাদা ক্ষমতা কেড়ে নিতে চাইলে বিশ্বজুড়ে মুসলমানরা প্রতিবাদ করেন। ভারতের এই আন্দোলনের নেতৃত্বে দুই ভাই মোহাম্মদ আলী এবং শওকত আলী, যা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। নিখিল ভারত খলিফত কমিটি 1919 সালে নভেম্বর মাসে দিল্লিতে প্রথম সম্মেলন হয়। গান্ধীজি এর সভাপতি নির্বাচিত হন। অসহযোগ আন্দোলনের সঙ্গে সংযোগ 1920 সালে গান্ধীজি খিলাফত আন্দোলনের দাবিকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করে এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলেন। বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ শাসকের দ্বারা বাস্তবায়িত হয়েছিল? লর্ড কার্জন। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805। অধীনতামূলক মিত্রতা নীতি হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেছিলেন, এবং বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন নিজেকে ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ 18 সালে কলকাতায় সিভিল সার্ভেন্টের প্রশিক্ষণের জন্য তৈরি করেন। এই কলেজ প্রতিষ্ঠা হয়। চৌদ্দ মহীশূর যুদ্ধ হয়েছিল 1799। লর্ড মাউন্ট ব্যাটেন 1947 সাল থেকে 1984। তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম গভর্নর জেনারেল। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 3 জুন প্ল্যান নামে পরিচিত। 1947 সালে 3 জুন তিনি ভারতের বিভাজনের পরিকল্পনা গ্রহণ করেন, যা ডিকি বার্ড প্ল্যান নামে পরিচিত। তার আমলেই স্যার সিরিল রেডক্লিফ ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারিত করেছিলেন, এবং তার নেতৃত্বে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেন। শেষ মৌর্য সম্রাটকে সেনাপতি কে ছিলেন? হত্যা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে শেষ মৌর্য রাজা কে ছিলেন? বৃহদত্ত। ওকে, তার সেনাপতি তাকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছেন, যেটা আমরা ডেসক্রিপ্টেডে দেখলাম। কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? মানওয়ালা খান আব্দুল গাফফার খান। অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, খান আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। তিনি খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন, এবং লাল কুর্তা বাহিনী অনুগামী রঙের পোশাক তিনি বলেছিলেন, এবং ভারতরত্ন তিনি প্রথম বিদেশি নাগরিক যিনি ভারতরত্ন পান 1927 সালে। ওকে, আব্দুল গাফফার খান পাকিস্তানি ছিলেন। গোপালকৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন। সার্ভেন্ট অফ সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, এটি গোপালকৃষ্ণ গোখলের রচিত 1905 সালে একটি বই বা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি ভারতের জাতীয় কংগ্রেসের একজন প্রভাবশালী নরমপন্থী নেতা ছিলেন। মহাত্মা গান্ধী তার উপাধি হল জাতির জনক বা বাপু নামে পরিচিত। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি নেতৃত্ব দিয়েছিলেন, এবং নীতি ছিল, মূল আদর্শ ছিল অহিংসা ও সত্যাগ্রহ। বালগঙ্গাধর তিলক উপাধি হল লোকমান্য তিলক, দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় তাকে। স্লোগান স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, এছাড়াও তিনি শিবাজি, কেশরী বা মারাঠা পত্রিকা
এবং শিবাজি উৎসব, গণপতি উৎসব চালু করেছিলেন। এই উৎসবের লাইনটা এবং পত্রিকার লাইনটা ততটাই ইম্পর্টেন্ট। ক্রিপস মিশন কত সালে ভারতে পাঠান? 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন। 1942 সালে মার্চ মাসে এটি ভারতে এসেছিলেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপ ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ও ডোমিনিয়ন স্ট্যাটাসের উদ্দেশ্যে বা স্বায়ত্তশাসন দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। কংগ্রেস পূর্ণ স্বাধীনতা চেয়েছিল আর মুসলিম লীগ আলাদা পাকিস্তান, এর স্পষ্ট কোনো উল্লেখ না থাকায় এটি মানেননি। ব্যর্থ স্ক্রিপ্ট মিশনকে ব্যর্থ হয় মহাত্মা গান্ধী পোস্ট ডেট চেকনে ক্যাশিং ব্যান বলেছিলেন ক্রিপস মিশনকে, এবং 1942 সালে ভারত ছাড় আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন মহাত্মা গান্ধী। বৌদ্ধ গ্রন্থ অনুসারে কত খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর প্রাচীন ভারতে কতগুলি জনপদ ছিল? 16টি। যে ষোড়শ মহাজনপদ বলা হয় এটি 16টি জনপদের কথা বলেছেন। দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেবের সময়কালের কথা বলা হয়েছে। অঙ্গুরত্ব কণিকায় এবং ভগবতী সূত্রে 16টি মহাজনপদের কথা বলা হয়েছে। 16টির মধ্যে 14টি রাজতন্ত্র এবং 2টি প্রজাতন্ত্র ছিল। ব্রিজি মল্ল হলো প্রজাতন্ত্র। ওকে, ব্রিজি মল্ল প্রজাতন্ত্র এবং বাকি 16টি। দেখো, মহাজনপদের মধ্যে লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত মগধ শ্রেষ্ঠ শক্তি হিসেবে আত্মপ্রকাশ পায়। দক্ষিণ ভারতে একটি ছিলেন অক্সমক বলে মহাজনপদ। বেশিরভাগ মহাজনপদগুলি উত্তরের গঙ্গা উপত্যকায় ছিল। একমাত্র এই অক্সমক, যেটি দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে গড়ে উঠেছিল। ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। ওকে, প্রথম জনগণনা, এবং লাস্ট যেটা হয়েছে সেটা হবে 2011-তে। এরপরে কোনো জনগণনার ফল প্রকাশ হয়নি। 1872 লর্ড মেয়র সময় ভারতের প্রথম জনগণনা হয়। এটি একটি অসম্পূর্ণ ছিল এবং লর্ড রিপন 1881 সালে জনগণনা শুরু করেন, এবং 1921 সালে দ্য ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইডেড বলা হয়, মানে জনসংখ্যার বৃদ্ধি হার ঋণাত্মক কমে গিয়েছিল। 1951 সালে ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় স্বাধীনভাবে, স্বাধীনতার পর, এবং 2011-তে 15তম ভারতের 7ম জনগণনা। এটির স্লোগান ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার এটি পরিচালনা করেন। 1932 সালে পুনা চুক্তি কোন দুই নেতার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি ছিল নেহেরু গান্ধী এবং আম্বেদকরের মধ্যে। অপশান সি সঠিক হয়ে যাবে, বা গ। নেক্সট, ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক বা আধুনিক মানুষ মনু বলা হয়। ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। তিনি 3টে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন: 1930, 1931, 1932। বহিষ্কৃত হিতকারণী সভা 1924-এ তিনি ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। 1990-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান। এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েপন্স হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই লাইনটি বলেছিলেন। মহারাষ্ট্রের সমাজ সংস্কার প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গে। অপশন এ সঠিক হয়ে যাবে। দাদাভাই নৌরোজি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তিনি ডেন্থ অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্ব প্রত্যেক প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটি তিনি লিখেছিলেন। এই 3টে লাইন খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, এটাও ইম্পর্টেন্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছিলেন 1906 সালে, এবং তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1886, 1893, 1906। রাস্ত গোপ্তার এই পত্রিকার সম্পাদনা করতেন। আজকের এই সেকশনটি আমি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও। সকলে সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।